বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি হলিউডের সব থেকে বেস্ট মুভিটিকে, এবং এই মুভিটির নাম হলো দ্য শশাঙ্ক রিডেম্পশন। কাহিনীটি হলো শশাঙ্ক জেলের। এই জেলের মধ্যে হাজারেরও বেশি কয়েদি রয়েছে, যাদের নিজস্ব ভিন্ন ভিন্ন কাহিনীও রয়েছে। যেখানে কয়েকটি কয়েদি এই জেলকে কারাদণ্ড বলে মনে করে, ওখানে কয়েকটি কয়েদি এটিকেও মনে করে যে এটি আসলে তাদের জন্য একটি ঘর। যারা আসলে এই জেলকে নিজেদের ঘর মনে করে, তারা আসলে অনেক বছর ধরেই এই জেলের মধ্যেই বসবাস করছে এবং তারা বাইরের দুনিয়াকে পুরোপুরি ভাবে ভুলিয়ে দিয়েছে। কাহিনীর শুরুতে আমরা অ্যান্ডি ডুফিন্স নামক একটি লোককে দেখতে পাই। সে একটি আদালতের মধ্যে রয়েছে, যেখানে তাকে নিয়ে একটি মামলা চলছিল। সে আসলে নাকি দুটো লোককে খুন করে দিয়েছে, এবং ওই দুটি লোক হলো তার ওয়াইফ এবং তার ওয়াইফের লাভার। কিন্তু অ্যান্ডি বলতে থাকে সে নিজের ওয়াইফকে মারেনি, কিন্তু তার মনের মধ্যে খেয়াল এসেছিল সে নিজের ওয়াইফকে মেরে দিবে। এই জন্য সে একটি বন্দুককেও কিনে নিয়েছিল। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যায় সে নিজের ওয়াইফকে এখনো খুবই ভালোবাসে। এই জন্য সে ওই বন্দুককে একটি নদীর মধ্যে ফেলিয়ে দেয়। এই কথাকে শোনার পর উকিল বলতে থাকে পুলিশ 3 দিন ধরে ওই নদীর মধ্যেই খোঁজ চালিয়ে গিয়েছে, কিন্তু তারা ওই জায়গা থেকে কোনো বন্দুককেই খুঁজে পায়নি। এরপরে ওই উকিলটি এন্ডির বিরুদ্ধে অনেকগুলোই প্রমাণ দিতে থাকে, যেখান থেকে বিচারপতি জানতে পেরে যায় এন্ডি আসলে এই খুনকে করেছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়। এর পরের সিনে আমাদের কাছে শশাঙ্ক জেলের দৃশ্য এসে যায়, এবং এখানে আমরা আরেকটি লোককে দেখতে পাই যার আসল নাম ছিল ইলিস বয়েড রেড রিডিং, যাকে সবাই রেড নামেই জানে। এরপরে রেডের প্যারোলের দিন এসে যায়। সে নিজের ছোট বয়সের মধ্যেই এই জেলে পৌঁছে যায়, এবং এখানে এসে তার অনেক বছরই পেরিয়ে গিয়েছে। এখানে রেড মনে করতে থাকে সে পুরোপুরি ভাবেই বদলে গিয়েছে, এবং সে এখন কোন রকমই ভুল কাজকে করতে চায় না। এরপরেই তার বিচার শুরু হয়ে যায়। ওখানের মধ্যে বসে থাকা লোকগুলো রেডকে জিজ্ঞাসা করতে থাকে কেন আমাদের উচিত তোমাকে ছেড়ে দেওয়া। রেড আবার ওই সেম কথাকেই বলতে থাকে, যেটিকে মনে হচ্ছিল সে মুখস্থ করে এসেছে। এই জন্যই তার প্যারোল আবার রিজেক্ট হয়ে যায়। এর আগেও তার প্যারোল গুলো অনেকবারই রিজেক্ট হয়েছে। এরপরে রেড যখন এখান থেকে বাইরে এসে যায়, তখনই সে জানতে পেরে যায় জেলের মধ্যে নতুন কয়েদি আসতে চলেছে। কয়েদিদেরকে যখন গাড়ি থেকে নামানো হচ্ছিল, তখনই ওখানের মধ্যে থাকা কয়েদিগুলো একে অপরের সাথে শর্ত লাগাতে থাকে, এবং ওই শর্ত ছিল এখানের মধ্যে থাকা কয়টি কয়েদি আজকে রাতে কাঁদতে চলেছে। এই জন্যই তারা দুটো সিগারেটের শর্ত লাগায়। রেড এখানে এন্ডির উপর শর্ত লাগায়। সে মনে করতে থাকে এন্ডি আসলে খুবই ভোলা এবং সে খুবই ধনী ঘরের লোক, এই জন্যই সে এখানে খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। এরপরে সমস্ত কয়েদিদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে একটি লাইনের মধ্যেই দাঁড় করিয়ে দেওয়া হয়। তখনই এখানে এই জেলের ওয়ার্ডেন এসে যায়, যার নাম ছিল স্যামুয়েল নোটেন। নোটেন এখানে সবাইকে বলতে থাকে তারা যদি ডিসিপ্লিনের সাথে থাকে তাহলে কেউই তাদেরকে কিছুই করবে না, কিন্তু তারা যদি কোনোভাবে ডিসিপ্লিনকে ভেঙে দেয় তাহলে তারা চিন্তাও করতে পারবে না তাদেরকে কেমন সাজা দেয়া হবে। এরপরেই তাদেরকে নিজেদের সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই রাত হয়ে যায়, যার ফলে সমস্ত কয়েদিগুলো চেল্লাতে শুরু করে দেয় এবং তারা নতুন কয়েদিদেরকে ভয় দেখাতে থাকে। এই দৃশ্যকেই দেখার পর নতুন একটি কয়েদি কাঁদতে শুরু করে দেয়। সে এখানে ভয় পেয়ে গিয়ে চেল্লাতে শুরু করে দেয়। সে বলতে থাকে আমি আমার মায়ের কাছে নিজের ঘরে যেতে চাই, এবং সে একটু মাত্র চুপ হচ্ছিল না। এরপরে ওই জায়গার মধ্যে গার্ড এসে যায়। এরপরে তারা ওই লোকটিকে এমন ভাবে মারতে থাকে যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্যকেই দেখার পর রেড জানতে পেরে যায় এন্ডি খুবই শক্তিশালী এবং রেড নিজের শর্তকেও হেরে গিয়েছে। এই জন্য এর পরের দিন তার একটি বন্ধু হেউডকে দুটো সিগারেট দিয়ে দিতে হয়। তখনই আমরা এন্ডিকে খাবার খেতে দেখতে পাই। এখানেই এন্ডির সাথে দেখা হয় ব্রুকস হ্যালটনের। ব্রুক আসলে অনেক বছর ধরেই এই জেলের মধ্যেই রয়েছে। ব্রুক আসলে এই জেলের মধ্যে সাল 1900 মধ্যে এসেছিল এবং এখনের সময় হলো সাল 1947। ব্রুক আসলে এই জেলের মধ্যে খুবই খুশি। সে আসলে এই জায়গার মধ্যে লাইব্রেরিয়ানের কাজকে করে থাকে। এরপরে ধীরে ধীরে সময় চলতে থাকে। এরপরে এন্ডি পৌঁছে যায় একদিন রেডের কাছে। সে রেডকে বলতে থাকে বাইরে থেকে যদি কোনো জিনিসকে আনতে হয় তাহলে তুমি নাকি ভেতরে ওই জিনিসকে নিয়ে আসতে পারো। রেড বলতে থাকে হ্যাঁ আমি ওই জিনিসকে নিয়ে আসতে তো পারি, কিন্তু তোমার আসলে কি চাই? তখনই এন্ডি বলে তার একটি হাতুড়ি চাই। এই কথাকে শোনার পর রেড অবাক হয়ে যায় এবং রেড বলতে থাকে তোমার হাতুড়ির কেন দরকার? তখনই অ্যান্ডি বলতে থাকে তোমার এটিকে জেনে কি হবে? তখনই রেড বলতে থাকে তুমি যদি কোনো দাঁতের মাজন বা সিগারেটকে চাইতে তখন আমার কিছুই আসা যাওয়া করতো না, কিন্তু তুমি আসলে এমন একটি জিনিসকে নিয়ে আসতে চলেছ যেটি আসলে খুবই ঘাতক। অ্যান্ডি বলতে থাকে
যখন তোমার কাছে ওই হাতুড়িটি আসবে তখন তোমার নিজের কথার উপরেই হাসি পাবে এবং তুমি ভাববে ওই হাতুড়িটি কিভাবে এতটা ঘাতক। তখনই রেড বলতে থাকে, তুমি কি আসলে কাউকে মারতে চাও? এন্ডি এখানে বলতে থাকে, আমার এখানে কোন রকম শত্রু নেই। রেড বলতে থাকে, তোমার এখানে কোন রকম শত্রু নেই, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার অনেকগুলো শত্রু হয়ে যাবে। এরপরে রেড অনেকগুলো লোককে দেখাতে থাকে এবং সে বলতে থাকে, আমরা আসলে তাদেরকে সিস্টার বলি এবং তাদের খারাপ নজর তোমার উপরেই রয়েছে। তখনই অ্যান্ডি বলতে থাকে, আমি গে নয়। তখনই রেড বলতে থাকে, তারা কিছুকেই পরোয়া করে না, তারা জোর জবরদস্তি করে নিজের হাওয়াজকে মিটিয়ে থাকে। এর পরের দিনই রেড ওই হাতুড়িকে নিয়ে চলে আসে এবং যখন রেড ওই হাতুড়িকে দেখতে পায় তখন সে নিজেই হাসতে শুরু করে দেয়, কারণ ওই হাতুড়িটি আকারে খুবই ছোট ছিল এবং ওই হাতুড়িটি খুব তাড়াতাড়ি অ্যান্ডির কাছে পৌঁছে যায় এবং সময় এমন ভাবেই চলতে থাকে এবং অ্যান্ডি লন্ড্রির কাজকে পেয়ে যায়। এবং একদিন যখন অ্যান্ডি লন্ড্রির মধ্যে কাজ করছিল তখনই সিস্টারের কয়েকটি মেম্বার তাকে ধরে নেয়। অ্যান্ডি তাদের সবার সাথেই লড়াই করার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা আসলে অনেকজন ছিল এবং সবশেষে তারা অ্যান্ডির সাথে খারাপ কাজ করেই দেয় এবং তারা অ্যান্ডিকে খুব খারাপ ভাবেই মারে এবং সময় এমন ভাবেই যেতে থাকে এবং তারাও অ্যান্ডির সাথে খারাপ কাজ করতে থাকে। এমন ভাবেই 2 বছর পেরিয়ে যায় এবং সময় এসে যায় সাল 1949-এর। এখানে সমস্ত কয়েদিদের সামনে এটিকে অ্যানাউন্স করা হয় এখন ছাদের মেরামত করা হবে, এই জন্যই তাদের 12 জন লোকের দরকার হবে এবং যতগুলো লোক আসলে ছাদের মধ্যে কাজ করতে চায় তারা যেন নিজেদের নামকে একটি কাগজের মধ্যে লিখে নেয় এবং তারা ওই কাগজকে একটি বক্সের মধ্যে যেন ঢুকিয়ে দেয়। কিন্তু ধীরে ধীরে জানতে পারা যায় অনেকগুলো লোকই আসলে ছাদের মধ্যে কাজ করতে চায়, এই জন্যই অনেকগুলোই কাগজ হয়ে যায়। তখনই জেলের লোকেরা এটিকে ডিসাইড করে নেয় যে তারা লটারি সিস্টেমের সাহায্যে নামকে বাইরে বার করবে। কিন্তু রেড এখানে নিজের মাথাকে কাজে লাগায় এবং সে অফিসারদেরকে ঘুষ দিয়ে নিজের সমস্ত বন্ধুদেরকেই ওই কাজের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু ভাগ্যবশত এখানে এন্ডির নামও চলে আসে। এখানে তারা সবাই ছাদের মধ্যে কাজ করতে শুরু করে। এখানেই তাদেরকে দেখাশোনা করছিল বাইরন হালডে, যে আসলে খুবই রাগী হয়ে থাকে, এমনকি সে কয়েদিদেরকে খুবই খারাপ ভাবেই মারে। এখানে যখন সমস্ত লোকগুলোই এখানে কাজ করছিল তখন হেনলি নিজের বন্ধুদের সাথে কথা বলছিল। সে বলতে থাকে এখনই তার ভাই তার নামে $30,000 দিয়েছে, কিন্তু ওর মধ্যে বেশিরভাগ টাকাকেই সরকার নিয়ে নিবে, এই জন্য সে খুবই বেশি চিন্তুক। এই সমস্ত কথাগুলোকেই এন্ডি শুনতে পেয়ে যায় এবং সে হেনলির কাছে পৌঁছে গিয়ে তাকে বলতে থাকে, তুমি কি নিজের ওয়াইফকে বিশ্বাস করো যে সে সারা জীবনই তোমার সাথেই থাকবে? এই কথাকে শোনার পর হেডলি খুবই রেগে যায় এবং সে অ্যান্ডিকে ছাদ থেকে ফেরানোর ধমকি দিতে থাকে। তখনই অ্যান্ডি বলতে থাকে, তুমি যদি নিজের ওয়াইফকে বিশ্বাস করে থাকো তাহলে তুমি তোমার সমস্ত টাকাকেই নিজের ওয়াইফের নামে করে দিতে পারো, এর ফলে তোমাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না, কারণ সরকারের একটি যোজনা রয়েছে যেখানে হাজবেন্ড নিজের ওয়াইফকে পুরো জীবনের মধ্যে $60,000 যে কোনো গিফট দিতে পারে কোন রকম ট্যাক্সকে না দিয়ে। এবং অ্যান্ডি বলতে থাকে, আমি তোমার এই সব কাজকেই ফ্রিতে করিয়ে দিতে পারি, তুমি যদি আসলে কোনো উকিলের কাছে যাও তাহলে সে তোমার কাছ থেকে অনেক টাকাকেই নেবে। তখনই রেডলি বলতে থাকে, এর পরিবর্তে তুমি কি চাও? তখনই অ্যান্ডি বলতে থাকে, আমার কিছুই চাই না, শুধুমাত্র তুমি আমার সমস্ত বন্ধুদেরকে বিয়ার খাইয়ে দাও। তখনই রেডলি এই কথাতে বিশ্বাস করে নেয়, কারণ সে খুব ভালোভাবেই জানে অ্যান্ডি কতটা দক্ষ একটি ব্যাংকার ছিল। এর পরের সিনে আমরা সবাইকেই দেখতে পাই যারা আসলে এখানে বিয়ার খাচ্ছিল, কিন্তু অ্যান্ডি আসলে এখানে কনে বসে তাদের সবাইকেই দেখছিল। সে আসলে মনে মনে খুবই খুশি হচ্ছিল। এখানে একটি লোক তাকে বিয়ার দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু অ্যান্ডি বলতে থাকে সে এই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে দিয়েছে। এই দৃশ্যকে দেখার পর রেড এবং তার সমস্ত বন্ধুরা অ্যান্ডিকে দেখে খুবই প্রভাবিত হয়ে যায়। এমন ভাবেই সময় আগিয়ে যেতে থাকে এবং অ্যান্ডি এবং রেড খুবই ভালো বন্ধু হতে থাকে। একদিন রেড অ্যান্ডিকে জিজ্ঞাসা করে, তুমি কেন তোমার ওয়াইফকে মেরে দিয়েছিলে? অ্যান্ডি এখানে বলতে থাকে, আমি নিজের ওয়াইফকে মারিনি। এরপরে অ্যান্ডি রেডকে বলতে থাকে, তুমি কোন কাজের জন্য এখানে এসে গিয়েছ? এবং সে বলে দেয় খুনের জন্য। কিন্তু রেড বলতে থাকে, আমি আসলে ওই খুনকে করিনি, আমিও আসলে তোমার মতোই নির্দোষ। এই কথাকে বলার পর রেড হাসতে থাকে এবং সে বলতে থাকে, এই জেলের সমস্ত কয়েদিরাই আসলে নির্দোষ। এরপরে যখন রাতে সমস্ত কয়েদিরাই মুভি দেখছিল এবং তারা আসলে রিটা হেবার্টসের মুভিকে দেখছিল, তখনই ওই জায়গার মধ্যে এন্ডিও পৌঁছে যায়। সে বলতে থাকে তার একটি রিটা হেবার্টের
ছবি লাগবে। এই কথাকে বলার পর এন্ডি যখন ওই রুম থেকে বাইরে চলে আসে তখন সিস্টারের গ্রুপ তাকে আবার ধরে নেয় এবং তারা আবার তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে। কিন্তু এইবারে অ্যান্ডি তাদের সাথে লড়াই করার চেষ্টা করতে থাকে। এর ফলে অ্যান্ডি তাদের হাতে খুবই বেশি মার খায়। কিন্তু আজকে সিস্টারের গ্রুপের লোকেরা তার সাথে কিছুই করতে পারেনি। কিন্তু অ্যান্ডি এখানে এতটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায় যে যার ফলে তাকে 1 মাসের জন্য হসপিটালের মধ্যে ভর্তি করতে হয়। কিন্তু সিস্টারের গ্রুপের মেন লোককে 1 সপ্তাহের জন্য অন্ধকার জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ পর যখন সে ওই জেল থেকে বাইরে বেরিয়ে আসে তখন হেডলি তাকে এতটাই খারাপ ভাবে মারে যে যার ফলে সে পুরো জীবনের জন্যই পঙ্গু হয়ে যায়। এরপরে 1 মাস পর এন্ডি আবার ফেরত চলে আসে যে নিজের বিছানার মধ্যে রিটা হেবার্টসের ছবিকে দেখতে পায়। এটি আসলে একটি ওয়েলকাম গিফট ছিল রেডের তরফ থেকে। এমন ভাবে সময় আগিয়ে যেতে থাকে এবং একদিন ওয়ার্ডেন এসে যায় এন্ডির রুমের মধ্যে, যার সাথে হেডলিও ছিল। হেডলি পুরো রুমকেই ভালোভাবে দেখতে থাকে। আসলে এই জেলের নিয়ম এমনটাই হয়ে থাকে। কিছু সময় পর সমস্ত কয়েদিদের জেলকেই চেক করা হয়, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজার পরেও তারা ওই জায়গা থেকে কিছুই খুঁজে পায়নি। তখনই ওয়ার্ডেনের নজর যায় রিটা হেবার্টসের ফটোর দিকে এবং ওয়ার্ডেন বলতে থাকে, আমি তো এই পোস্টারের জন্য অনুমতি দেইনি। এই কথাকেই বলার পর ওয়ার্ডেন হাসতে থাকে এবং সে বলতে থাকে কোনো ব্যাপার নয়। আসলে এখানে ওয়ার্ডেন এন্ডিকে দেখতে এসেছিল, কারণ হেডলি তাকে বলেছিল এন্ডি আসলে কতটা কাজের লোক। এরপরে ওয়ার্ডেন এন্ডির হাতে বাইবেলকে দেখতে পায় এবং সে এটিকে দেখে খুবই খুশিও হয়ে যায় এবং সে বাইবেলের সম্বন্ধে তাকে কিছু জিজ্ঞাসা করতে থাকে এবং অ্যান্ডি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরকেই দিয়ে দেয়। এখানেই ওয়ার্ডেন এন্ডির কাছ থেকে খুবই প্রভাবিত হয়ে যায় এবং সে এই জায়গা থেকে চলে যায়। এর পরের দিন ওয়ার্ডেন এন্ডিকে ডেকে নেয় নিজের অফিসের মধ্যে এবং সে বলতে থাকে, তোমার মতো বুদ্ধিমান লোককে আমরা শুধুমাত্র লন্ড্রির মধ্যে রাখতে চাই না, এই জন্যই এখন থেকে আমি তোমাকে লাইব্রেরির কাজকে দিয়ে দিলাম। এন্ডিকে লাইব্রেরির মধ্যে দেখে ব্রুকস খুবই খুশি হয়ে যায়। তখন হেডলি ওই জায়গার মধ্যে আরেকটি নতুন কার্ডকে নিয়ে আসে এবং সে তাকে এন্ডির সাথে দেখা করায়। সে আসলে এন্ডির কাছে নিজের কয়েকটি সমস্যাকে নিয়ে এসেছিল এবং এন্ডি খুব তাড়াতাড়ি তার প্রবলেমকে সলভ করে দেয়। এরপরে ধীরে ধীরে এন্ডির প্রশংসা পুরো জেলের মধ্যেই ছড়িয়ে যেতে থাকে এবং দেখতে দেখতে এন্ডির কাছে লোকের লাইন পড়ে যায় এবং সে সমস্ত লোকের প্রবলেমগুলোকেই সলভ করতে থাকে। এখানে অ্যান্ডি নিজের সমস্ত কাজগুলোকেই করার জন্য নিজের একটি অ্যাসিস্ট্যান্টকে রেখে নেয় এবং সে রেডকে ওই অ্যাসিস্ট্যান্টের কাজকে দিয়ে দেয়। এই সময়ের মধ্যে অ্যান্ডি দেখতে পায় লাইব্রেরির অবস্থা খুবই খারাপ, এই জন্য এই জায়গার মধ্যে কেউই আসে না এবং কেউই আসলে এই জায়গার বইগুলোকে পড়েও না। এরপরে সে ওয়ার্ডেনের কাছে পৌঁছে যায় এবং সে ওয়ার্ডেনকে বলতে থাকে তাদের আরো অনেক ফান্ড লাগবে লাইব্রেরিকে পুরোপুরিভাবেই পরিবর্তন করার জন্য, কিন্তু সে বলতে থাকে সরকার অনেক আগে থেকেই ফান্ডকে দেওয়া বন্ধ করে দিয়েছে লাইব্রেরির জন্য। কিন্তু অ্যান্ডি এখানে বলতে থাকে সে সরকারকে চিঠি লিখতে চায়। এই কথাকে শোনার পর ওয়ার্ডেন বলতে থাকে, ঠিক আছে তুমি চিঠি লেখো, আমি ওই চিঠিকে পাঠিয়ে দেব, কিন্তু আমি জানি সরকারের তরফ থেকে কোন রকম রেসপন্স আসবে না। এমন ভাবে সময় আগিয়ে যেতে থাকে এবং অ্যান্ডি বারবার সরকারকে চিঠি লিখতে থাকে। এরপরে একদিন অ্যান্ডি জানতে পেরে যায় যে ব্রুকস হেউডের গলার উপর একটি ছুরিকে ধরে নিয়েছে এবং সে আসলে তাকে মারার চেষ্টা করছিল। তখনই ওই জায়গার মধ্যে এন্ডি এবং রেড পৌঁছে যায়। যখন তারা সবাই তাকে বোঝাতে থাকে তখন সে হেউডকে ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে সরকার নিশ্চিত করেছে তারা ব্রুকসকে এই জেল থেকে ছেড়ে দিবে, কিন্তু ব্রুকস এই কথাকে জেনে খুবই দুঃখী, কারণ ব্রুকস এই জেলের মধ্যে 50 বছর ধরে রয়েছে এবং সে পুরোপুরিভাবে ভুলে গিয়েছে বাইরের জগৎ কেমন হয়ে থাকে। বাইরের দুনিয়ার মধ্যে আসলে তার কেউ নেই, এই জন্য ব্রুকসকে না চেয়েও এই জেল থেকে বাইরে যেতে হয়। ব্রুকস জেল থেকে বাইরে গিয়ে একটি সুপারমার্কেটের মধ্যে কাজ করতে শুরু করে, কিন্তু তার বাইরের জগতের মধ্যে একটুও মন লাগেনি। সে বারবার জেলের কথাকেই মনে করতে থাকে এবং সে জেলের মধ্যেই আবার ফেরত যেতে চায়। এই জন্য সে অনেকবারই চিন্তা করেছে সে কিছু ক্রাইম করবে যাতে তাকে আবার জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু ব্রুক এই বয়সের মধ্যে কোন রকম ক্রাইমকেই করতে চাইছিল না এবং সে এমন ভাবেই নিজের জীবনযাপনকে কাটাতে থাকে, কিন্তু তার ডেলি লাইফ পুরোপুরি ভাবেই সংঘর্ষের ছিল এবং সে একদিন সবকিছু থেকে হতাশ হয়ে যায় এবং সে গলায় দড়ি দিয়ে দেয়। কিন্তু সে মারা যাওয়ার আগে জেলের মধ্যে একটি চিঠি লিখেছিল যেটিকে অ্যান্ডি পড়ে নেয়, যেটিকে সবাই শোনার পর খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরে একদিন অ্যান্ডি জানতে পারে সরকার তার চিঠির জবাব দিয়েছে। সরকার আসলে তাকে $200 চেক দিয়েছে এবং এর সাথে সাথে তাকে অনেক ধরনের বই, এমনকি তাদেরকে অনেকগুলো আর্টিকেলও দিয়েছে। এমনকি সরকার চিঠির মধ্যে এটিকেও লিখেছিল সে যেন আবার চিঠি না লিখে। অ্যান্ডি যখন এক এক করে এই লাইব্রেরির সমস্ত কিছুকে চেক করছিল তখনই সে এই জায়গার মধ্যে একটি মিউজিক প্লেয়ারকে
পার্টনারকে পেয়ে যায়, যেটিকে দেখে অ্যান্ডি খুবই খুশি হয়ে যায়। এরপরে সে একটি নতুন গানকে শুরু করে দেয়। এখানে সে ওই জেলের মাইককে ওই মিউজিকের কাছে নিয়ে চলে আসে, যাতে সমস্ত কয়েদিগুলোই এই গানকে শুনতে পায়। সমস্ত কয়েদিরাই এই গানকে শুনে খুবই খুশি হয়ে যায়। তখনই ওয়ার্ডেন বাইরে এসে যায়। সে এখানে বলতে থাকে এখন এই গানকে বন্ধ করো, কিন্তু অ্যান্ডি এই গানকে বন্ধ করেনি এবং এই গানটি চলতেই থাকে। সবশেষে তারা দরজা ভেঙে অ্যান্ডিকে ধরে নেয়, এমনকি তারা তাকে সাজাও দেয়। কিন্তু অ্যান্ডি এটির কোন রকম পরোয়া করেনি, কারণ সে জানে সে কয়েদিদেরকে কিছু সময়ের জন্য সুকুন দিয়েছে। এমন ভাবেই সময় আগিয়ে যেতে থাকে এবং অ্যান্ডি এই জেলের মধ্যে 10 বছর কাটিয়ে দেয় এবং তার লাইব্রেরির জন্য আরো বেশি পরিমাণে ফান্ড আসতে থাকে এবং অ্যান্ডি এই লাইব্রেরিকে খুবই ভালো বানিয়ে দেয়। এই লাইব্রেরির মধ্যে অনেকগুলোই ভালো এবং নতুন বুক এসেছিল এবং এখানে একটি মিউজিক সিস্টেমও ছিল, যার সাহায্যে কয়েদিরা গান শুনতে পেত। এই জন্যই কয়েদিরা লাইব্রেরিকে সব থেকে বেশি পছন্দ করতে শুরু করে। এরপরে জেলের মধ্যে আরেকটি নতুন অ্যানাউন্সমেন্ট হয়। এখানের কয়েদিদেরকে আসলে বাইরে নিয়ে যাওয়া হবে কাজের জন্য এবং কয়েদিরাও এই কাজের জন্য মেনে যায়, কারণ তারা খোলা জায়গার মধ্যে শ্বাস নিতে পারবে। আসলে এই কাজ থেকে সব থেকে বেশি টাকা কামাচ্ছিল ওয়ার্ডেন এবং ওয়ার্ডেন খুবই বেশি টাকাকে কামাতে থাকে এই কাজের সাহায্যে। কিন্তু ওই সমস্ত টাকাগুলো ব্ল্যাক মানি ছিল এবং ওই ব্ল্যাক মানি গুলোকে ঠিক করার দায়িত্ব ছিল এন্ডির উপর। ওয়ার্ডেন এটির সাহায্যে অনেক টাকাকেই কামাতে থাকে। তখনই একদিন রেড এন্ডিকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি ওয়ার্ডেনের সমস্ত টাকাকেই ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি করছো, কিন্তু তোমার কি মনে হয় ওয়ার্ডেনকে কি কখনোই ধরা যাবে না? তখনই এন্ডি এক এক করে সমস্ত প্ল্যানিংই বলতে থাকে এবং সে বলতে থাকে সেই কাজের মধ্যে ওয়ার্ডেনের একটি পার্টনার বানিয়েছে, কিন্তু এই পার্টনারটি শুধুমাত্র কাগজের মধ্যেই বেঁচে রয়েছে। আসল দুনিয়ার মধ্যে এমন আসলে কেউ নেই, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টকে বানিয়ে নিয়েছি যেখান থেকে আমরা প্রুভ করতে পারবো সে কাগজের মধ্যে বেঁচে রয়েছে এবং সমস্ত টাকাই আসলে তার নামেই জমা হচ্ছে। এই জন্যই পুলিশ যদি কোনোদিন তাকে ধরেও নেয়, তাহলে তারা এমন একটি অজানা মানুষকে খোঁজার চেষ্টা করবে যে আসলে এই দুনিয়ার মধ্যেই নেই। এই জন্যই কোন রকম সমস্যা হবেই না। এই কথাকে শোনার পর রেড খুবই হাসতে শুরু করে। তখন এই জেলের মধ্যে আরেকটি নতুন কয়েদির গাড়ি আসে এবং এই সমস্ত কয়েদিদের মধ্যেই একজন নতুন একটি ছেলে আছে, যার আসলে নাম ছিল টমি উইলিয়াম। টমি আসলে খুবই ফ্রেন্ডলি নেচারের ছিল, এই জন্য সমস্ত মানুষের সাথেই তার খুবই বন্ধুত্ব হয়ে যায় এবং আমরা জানতে পারি টমির আসলে বিয়ে হয়ে গিয়েছে এবং তার ওয়াইফও রয়েছে, এমনকি তার একটি ছোট বেবিও রয়েছে। এবং একদিন যখন সে সবার সাথে বসে খাবার খাচ্ছিল, তখন সে বলতে থাকে সে অনেক বছর ধরে চুরি করছে, এই জন্য সে এখানের অনেকগুলোই জেলের মধ্যে গিয়েছে এবং এইবারেও সে চুরির জন্যই এখানে এসেছে। তখন এই সমস্ত কথাগুলোকে শোনার পর এন্ডি বলতে থাকে, তুমি বারবার চুরি করার পর ধরা পড়ে যাচ্ছ, এর অর্থ হলো তোমার ওই কাজকে ছেড়ে দেওয়া উচিত। টমি এই কথাকে খুবই পছন্দ করে এবং সে পরের দিনই পৌঁছে যায় এন্ডির কাছে। এখানে সে অ্যান্ডিকে বলতে থাকে সে সমস্ত খারাপ কাজকেই ছেড়ে দিতে চায়, কিন্তু এর জন্য কি সে তাকে সাহায্য করবে? তখনই অ্যান্ডি তাকে পড়ানো শুরু করে দেয় এবং সে টমিকে খুবই ভালোভাবে পড়াতে থাকে। টমিও আসলে খুব তাড়াতাড়ি সবকিছুকে শিখছিল এবং ধীরে ধীরে টমি অনেক কিছুকেই শিখে যাচ্ছিল এবং সে খুবই ভালোভাবে পড়তে পারছিল, এমনকি সে লিখতেও পারছিল। এরপরে অ্যান্ডি ডিসাইড করে সে তার এক্সাম নিবে। এরপরে সে ওই পেপারকে বোর্ডে পাঠাবে যাতে সে ডিগ্রি পেতে পারে। কিন্তু টমির যখন এক্সাম শুরু হয়ে যায়, তখন সে কোশ্চেনকে সলভ করতে করতে পাগল হয়ে যায় এবং সে রেগে বলতে থাকে, আমি এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করছিলাম কারণ আমি আসলে কিছুই পারি না। এরপরে সে আনসার শিটকে ডাস্টবিনের মধ্যে ফেলিয়ে দিয়ে চলে যায়। এরপরে এন্ডি ওই আনসার শিটকে তুলে নেয়। এরপরে টমি রেডের কাছে পৌঁছে যায় এবং সে তাকে সবকিছুই বলতে থাকে এবং সে জিজ্ঞাসা করে এন্ডি আসলে কেন এই জেলের মধ্যে রয়েছে। রেড বলে সে তার ওয়াইফের খুনের জন্য এখানে এসেছে, কিন্তু জেলে আসার আগে সে খুবই ভালো একটি ব্যাংকার ছিল, কিন্তু তার ওয়াইফের কারো সাথে অ্যাফেয়ার চলছিল। এরপরেই তাদের দুজনের মৃত্যু হয়ে যায় এবং আদালত এন্ডিকে দোষী মনে করে এবং তাকে এই জেলের মধ্যেই পাঠিয়ে দেয়। এই কথাকে শোনার পর টমি অবাক হয়ে যায় এবং সে এন্ডিকে ডেকে বলতে থাকে, 4 বছর আগে আমি একটি জেলের মধ্যে গিয়েছিলাম, ওখানে আমি একটি কয়েদির সাথে দেখা করি এবং সে নিজের কাহিনীকে আমাকে বলতে শুরু করে। সে বলে সে যখন একটি ঘরের মধ্যে চুরি করছিল, তখনই ওখানের মালিক তাকে মারতে শুরু করে। এই জন্যই কয়েদিটি রেগে গিয়ে ওই লোকটিকেও মেরে দেয় এবং সে তার ওয়াইফকেও মেরে দেয়। কিন্তু সে কিছু সময় পর জানতে পারে ওই লোকটির আসলে ওটি ঘর ছিল না এবং ওই মহিলাটি
যদিও তার ওয়াইফ ছিল না যাকে সে মেরেছিল, বরং ওই মহিলাটি একটি ব্যাংকারের ওয়াইফ ছিল এবং সরকার আসলে ওই ব্যাংকারকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় তাদের দুজনকে মেরে দেওয়ার জন্য। এই কথাকে শোনার পর অ্যান্ডি পুরোপুরিভাবেই অবাক হয়ে যায় এবং সে ওয়ার্ডেনের কাছে পৌঁছে গিয়ে তাকে সবকিছুই বলতে থাকে। কিন্তু ওয়ার্ডেন এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করছিল না এবং সে বলতে থাকে জেলের মধ্যে আমরা এই কাহিনীকে বারবার শুনতে পাই এবং সে একটু মাত্র অ্যান্ডির কথাকে বিশ্বাস করে না। এবং ওয়ার্ডেন আসলে এই কাজটিকে এই জন্যই করে কারণ অ্যান্ডি যদি বাইরে পৌঁছে যায় তাহলে তার সমস্ত কাজই বন্ধ হয়ে যাবে এবং এর ফলে হয়তো তার সমস্ত টাকাও ধরা পড়ে যাবে। ওয়ার্ডেনের কথাকে শোনার পর অ্যান্ডিও এটিকে বুঝতে পেরে যায় এবং সে বলতে থাকে আমি যদি মুক্ত হয়ে যাই তাহলেও তোমার এই কথা রহস্যের মতোই থাকবে। কিন্তু ওয়ার্ডেন তখনও তার কোনো কথাকেই শোনেনি। এই দৃশ্যকে দেখার পর অ্যান্ডি খুবই রেগে যায়। সে ভাবতে শুরু করে সেই মানুষটির এতটা সাহায্য করার পরেও সে কেন আসলে তার কোনো কথাকে শুনছে না। এই জন্য অ্যান্ডি ওয়ার্ডেনকে গালি দিয়ে দেয়। এই জন্যই ওয়ার্ডেন নিজের গার্ডগুলোকে বলে দেয় অ্যান্ডিকে যেন 1 মাসের জন্য অন্ধকার জেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে 1 মাসের জন্যই বন্ধ করে দেওয়া হয়। তখনই টমির নামে একটি লেটার আসে। যখন সবাই ওই চিঠিকে খুলতে থাকে তখন তারা জানতে পারে টমি আসলে পাস করে গিয়েছে। অ্যান্ডি আসলে তার অ্যান্সার শিটকে পোস্ট করে দিয়েছিল। টমি এই ঘটনাকে দেখে খুবই খুশি হয়ে যায়। তখনই সে জানতে পেরে যায় ওয়ার্ডেন আসলে তাকে ডাকছে। এই জন্যই সে জেলের বাইরে চলে যায়। ওখানেই ওয়ার্ডেন তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি অ্যান্ডিকে আসলে যে সমস্ত কথাগুলো বলেছো সেগুলো কি আসলে সবই সত্য? তখনই টমি বলতে থাকে আসলে এগুলো সব সত্য কথা এবং আমি যদি তোমাকে কোর্টের মধ্যে সাক্ষী দিতে বলি তাহলে তুমি কি কোর্টের মধ্যে এটির সাক্ষীকে দিবে? তখনই টমি বলে হ্যাঁ অবশ্যই আমি এর সাক্ষী দেব। এই কথাকে শোনার পর ওয়ার্ডেন হেডলিকে ইশারা দেয় এবং হেডলি টমিকে গুলি মেরে দেয়। ওয়ার্ডেন আসলে চাইতো না যে অ্যান্ডি বাইরে যাক বলে, যাতে এই কথা এই জায়গার মধ্যেই চুপি থাকে। টমিকে মারার পর তারা একটি রিপোর্ট বানায় যেখানে লেখা ছিল টমি এই জেল থেকে পালানোর চেষ্টা করছিল, এই জন্যই তারা তাকে গুলি করে মেরে দেয়। এরপরে ওয়ার্ডেন অ্যান্ডির কাছে পৌঁছে যায়। সে অ্যান্ডিকে বলতে থাকে আমি আসলে এই জেল থেকে পালানোর চেষ্টা করছিল, এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে তাকে গুলি মারতে হয়। কিন্তু এই সমস্ত কথাগুলোকে শোনার পর অ্যান্ডি বুঝতে পেরে যায় ওয়ার্ডেনই আসলে তাকে মেরেছে এবং সে জানতে পেরে গিয়েছে ওয়ার্ডেন আসলে কতটা খারাপ। এই জন্যই সে ওয়ার্ডেনকে বলতে থাকে আমি তোমার কাজকে আর করব না, তুমি নিজের কাজকে অন্যকে দিয়ে করিয়ে নাও। তখনই ওয়ার্ডেন বলতে থাকে আমার কাজকে তো তোমাকেই করতে হবে, নাহলে আমি এই জেলকে নরক বানিয়ে দেব। এই কথাকে বলার পর ওয়ার্ডেন এই জায়গা থেকে চলে যেতে থাকে এবং সে যেতে যেতে গার্ডদেরকে বলে দেয় যে তারা যেন অ্যান্ডিকে আরো 1 মাসের জন্য এই অন্ধকার জেলের মধ্যেই রাখে, যাতে সে চিন্তা করার জন্য আরো বেশি টাইম পেতে পারে। এমন ভাবে সময় আগিয়ে যেতে থাকে এবং পুরো জেলের মধ্যে এটি ছড়িয়ে যায় যে অ্যান্ডি আসলে ওই সাজাকে কাটছে যেটিকে সে আসলে করেইনি এবং সে 20 বছর ধরেই এই জেলের মধ্যে সাজা কাটছে। এর পরের সিনে আমরা অ্যান্ডিকে দেখতে পাই যে মুক্ত হয়ে গিয়েছে এবং সে একদিন রেডের সামনে বসে তাকে বলতে থাকে আমি যদি কখনো এই জায়গা থেকে মুক্ত হয়ে যাই তাহলে আমি মেক্সিকো যাব এবং ওখানেই আমি বিচের মধ্যে একটি ছোট হোটেলকেও খুলে নেব এবং আমি নিজের সামনে অনেকগুলো বোটকেও রাখবো, যেই বোটের সাহায্যে আমি টুরিস্টদেরকে ঘোরাবো, এমনকি আমি অনেকগুলো মাছকেও ধরবো। কিন্তু ওখানে আমার আরেকটি লোকের দরকার হবে যে আসলে আমার জন্য বাইরে থেকে কিছু জিনিসকে নিয়ে আসবে। এন্ডির আসলে ইশারা ছিল রেডের দিকে। এরপরে এন্ডি রেডকে বলতে থাকে তোমার কি মনে হয় তুমি এই জায়গা থেকে কখনো মুক্ত হতে পারবে? তখনই রেড বলতে থাকে আমি যদি মুক্ত হয়ে যাই তাহলেও আমি এই জায়গার মধ্যেই থাকবো, কারণ আমি এতটাই বুড়ো হয়ে যাব যে যার ফলে আমি একটুও বাইরের জিনিসকে দেখতেই পাবো না, কারণ আমি নিজের পুরো জীবনকেই এই 4টি দেওয়ালের মধ্যেই কাটিয়েছি এবং আমি ভুলে গিয়েছি এই 4 দেওয়ালের বাইরে কি রয়েছে। এবং রেড এন্ডিকে বলতে থাকে তুমিও বাস্তব জীবনের মধ্যে ফেরত আসো এবং তুমি চিন্তা করা বন্ধ করে দাও তুমি মেক্সিকো যাবে বলে, কারণ ওটি একটি স্বপ্ন যেটি আসলে বাস্তব, ওটি আসলে এই যে। রেড আরো বলতে থাকে আশা খুবই খারাপ জিনিস। এরপরে এন্ডি এই জায়গা থেকে চলে যেতে থাকে এবং সে যেতে যেতে রেডকে বলতে থাকে তুমি কি আমার জন্য একটি কাজকে করবে? রেড বলে হ্যাঁ আমি অবশ্যই করব। এরপরে সে রেডকে একটি ঠিকানা দিয়ে দেয় এবং সে বলতে থাকে তুমি এই জায়গার মধ্যে যাবে, এখানে তুমি একটি খুব সুন্দর গাছকে দেখতে পাবে এবং ওর পেছনে একটি পাথর রয়েছে এবং ওই গাছের নিচে আমি নিজের ওয়াইফকে বিয়ে করার জন্য বলেছিলাম এবং সে হ্যাঁ বলে দিয়েছিল এবং ওই জায়গার মধ্যে আমি খুবই ভালো মুহূর্তকে কাটিয়েছিলাম এবং ওখানেই তুমি একটি অদ্ভুত ধরনের পাথরকে পাবে এবং ওই পাথরের নিচেই কিছু রয়েছে এবং আমি চাই তুমি মুক্ত হয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে যাও এবং তুমি গিয়ে দেখো ওই পাথরের নিচে কি রয়েছে।
রয়েছে। এই কথাকে বলার পর এন্ডি ওই জায়গা থেকে চলে যায়। যখন সমস্ত কয়েদি মিলে একসাথে খাবার খাচ্ছিল তখন সবাই আসলে এন্ডির সম্বন্ধেই কথা বলছিল এবং তারা বলতে থাকে এন্ডির আসলে খুবই পরিবর্তন এসে গিয়েছে এবং সে কারোর সাথেই কথা বলে না এবং সে সব সময় মন খারাপ করেই থাকে। তখনই হেউড বলতে থাকে এন্ডি আসলে তার কাছ থেকে আজকে একটি দড়ি চেয়েছিল এবং আমি ওই দড়িকে দিয়েও দিই। এই কথাকে শোনার পর রেড খুবই অবাক হয়ে যায়। এর পরের দিনে আমরা এন্ডিকে দেখতে পাই যে ওয়ার্ডেনের কাছে কাজ করছিল এবং এরপরে সে ওয়ার্ডেনের সমস্ত ডায়েরিকেই একটি জায়গার মধ্যে রেখে দেয় এবং সে এই জায়গা থেকে চলে যেতে থাকে। এরপরে ওয়ার্ডেন এন্ডিকে তার জুতো দিয়ে দেয় এবং সে কালকে এই জুতোকে পরিষ্কার করার জন্য বলে। এই কথাকেই বলার পর ওয়ার্ডেন ওই জায়গা থেকে চলে যায়। এরপরে রাত হয়ে যায় যার ফলে সমস্ত কয়েদিরাই ঘুমাতে শুরু করে দেয়, কিন্তু রেডের ঘুম আসছিল না কারণ তার মনে হচ্ছিল আজ হয়তো অ্যান্ডি কিছু করে নিতে পারে কারণ সে একটি দড়িকেও নিয়েছে। এরপরে রাত হয়ে সকাল এসে যায়। সকাল হয়ে যাওয়ার পরেই সমস্ত কয়েদিদের দরজা খুলে যায় এবং সমস্ত কয়েদিরা বাইরেও আসতে থাকে, কিন্তু রেডের নজর ছিল এন্ডির দরজার দিকে এবং এন্ডি আসলে বাইরে আসেনি এবং রেড এই দৃশ্যকে দেখে খুবই অবাক হয়ে যেতে থাকে এবং ওখানের মধ্যে থাকা একটি গার্ড খুব রেগে গিয়ে এন্ডির সেলের দরজার দিকে যেতে থাকে এবং ওখানে এসে যাওয়ার পরেই ওই গার্ডটি অবাক হয়ে যায় কারণ সে দেখতে পায় এন্ডি নিজের সেল থেকে মিসিং রয়েছে। এরপরে আমরা ওয়ার্ডেনকে দেখতে পাই যে নিজের রুমের মধ্যে এসে গিয়েছিল এবং সে নিজের জুতোর ডিব্বাকে খুলে নেয়, যে জুতোকে আসলে সে এন্ডিকে পলিশ করার জন্য দিয়েছিল, কিন্তু যখনই সে ওই ডিব্বাকে খুলে নেয় তখন সে এন্ডির জুতোকে দেখতে পায় এবং তার জুতো আসলে মিসিং রয়েছে। ওয়ার্ডেন তখনই জানতে পেরে যায় এন্ডি আসলে জেল থেকে মিসিং রয়েছে এবং সে এন্ডির সেলের মধ্যে পৌঁছে যায়। সে এখানে বলে এন্ডি এখানে নেই, এই জন্য ওয়ার্ডেন রেডকে ডেকে নিয়ে আসে। এন্ডি সবসময় রেডের সাথেই থাকতো। ওয়ার্ডেন রেডকে জিজ্ঞাসা করতে থাকে এন্ডি কোথায়। রেড বলতে থাকে আমি জানি না। এই কথাকে শোনার পর ওয়ার্ডেন আরো রেগে যায় এবং সে বলতে থাকে তাহলে সে গেল কোথায়, সে কি হাওয়ার মধ্যে উড়ে চলে গেল। এই কথাকে বলার পর ওয়ার্ডেন ওখানের মধ্যে থাকা একটি পাথরকে তুলে নেয় এবং সে ওই পাথরগুলোকে রেড এবং তার গার্ডের উপর ফিকতে শুরু করে। এরপরে সে একটি পাথরকে তুলে ওই পোস্টারের দিকে ছুঁড়ে দেয়, যে পোস্টারটি আসলে এই রুমের মধ্যে ছিল। তখনই তারা দেখতে পায় ওই পাথরটি আসলে ওই পোস্টারের বাইরে চলে গিয়েছে এবং ওই পোস্টারের মধ্যে খুবই বড় একটি ছেদ হয়ে গিয়েছে। এই দৃশ্যকে দেখার পর তারা খুবই অবাক হয়ে যায়। তারা আসলে ওই পোস্টারের পিছনে খুবই বড় একটি সুড়ঙ্গকে দেখতে পায়। এরপরে ওয়ার্ডেন বাইরে একটি টিমকে পাঠিয়ে দেয় যাতে তারা এন্ডিকে ধরতে পারে, কিন্তু তারা অনেক খোঁজার পরেও তারা এন্ডিকে খুঁজে পায়নি। আসলে তারা খুঁজে পেয়েছিল কিছু কাপড় এবং এন্ডির সেই ছোট হাতুড়িটি। এন্ডি আসলে ছোট হাতুড়িটিকে ব্যবহার করে 20 বছর ধরে এই সুড়ঙ্গকে খুলেছিল। এরপরে আমরা এন্ডির পুরো প্ল্যানিং কে দেখতে পাই। যেই রাতে আসলে এন্ডি এই জায়গার মধ্যে থেকে পালিয়ে গিয়েছিল সেই রাতে সে ওয়ার্ডেনের কাছ থেকে ওই ডায়েরিকে চুরি করে নেয়, যার মধ্যে আসলে ওয়ার্ডেনের সমস্ত টাকার হিসাব ছিল এবং সে ওই ডায়েরির জায়গায় নিজের বাইবেলকে রেখে দিয়েছিল এবং ওয়ার্ডেন মনে করছিল সমস্ত জিনিসই ঠিক জায়গায় রয়েছে। কিন্তু ওয়ার্ডেন চলে যাওয়ার পর এন্ডি ওয়ার্ডেনের কাপড়কেই পরে নেয় এবং সে তার উপরে নিজের কাপড়কে পরে নেয়। এরপরে সে ওয়ার্ডেনের জুতোকেও নিয়ে নেয় এবং সে নিজের সেলের মধ্যে পৌঁছে যায় এবং রাত হয়ে যাওয়ার পর থেকেই সে ওই জায়গা থেকে পালাতে শুরু করে। কিন্তু সে পালিয়ে যাওয়ার আগে ওয়ার্ডেনের সমস্ত জিনিসপত্রকে একটি পলিথিনের মধ্যেই বেঁধে নেয় যাতে সমস্ত জিনিসপত্রগুলো খারাপ না হয়ে যায়। এরপরে সে ওই সুড়ঙ্গ থেকে বাইরে বেরোতে থাকে। এরপরে সে নর্দমার পাইপকেও ভেঙে দেয়। এই আওয়াজকে আসলে কেউ এই জন্য শুনতে পাচ্ছিল না কারণ ওই সময়ের মধ্যে বিদ্যুৎ খুবই জোরে জোরে চমকাচ্ছিল। এরপরে সে ওই নর্দমার পাইপকে ব্যবহার করে এই জায়গা থেকে পালাতে থাকে। এই নর্দমার পাইপ আসলে খুবই বড় ছিল, কিন্তু এন্ডি ওই নর্দমার পাইপকে পার করে নেয় এবং এরপরে সে বাইরে পৌঁছে যায়। এরপরে সে নদীর সামনে গিয়ে স্নান করে নেয়। এর পরের দিন সে সকালে পরিষ্কার জামা কাপড়কে পরে ওই ব্যাংকের মধ্যে পৌঁছে যায় যেখানে ওয়ার্ডেনের সমস্ত টাকাই আসলে জমা ছিল। এন্ডি ওখান থেকে সমস্ত টাকাকেই তুলে নেয় কারণ তার কাছে প্রমাণ ছিল আসলে ওয়ার্ডেন যাকে পার্টনার হিসেবে রেখেছিল তারই আসলে আইডি কে ব্যবহার করে অ্যান্ডি এবং সে ওই অজানা পার্টনারের সিগনেচার কেও করে থাকতো। এই জন্য অ্যান্ডি খুব সহজেই ওর সমস্ত টাকাগুলোকে তুলে নেয়। আজকে এন্ডি তুলে নেয় $3,70,000, অর্থাৎ সে ওয়ার্ডেনের সমস্ত টাকাকেই তুলে নেয়। আসলে এন্ডি 20 বছর ধরেই এটির প্ল্যানিং বানিয়েছিল, এই জন্য সে একটি অজানা মানুষকে ওয়ার্ডেনের পার্টনার বানিয়েছিল। এখানে এন্ডি সমস্ত টাকাকে নিয়ে নেওয়ার পর সে সমস্ত প্রমাণকেই একটি মিডিয়ার কাছে পাঠিয়ে দেয় যাতে ওয়ার্ডেন এই কেসের মধ্যে পুরোভাবেই ফেঁসে যেতে পারে এবং এমনটাই হয়। পরের দিন মিডিয়া এই খবরকে নিউজ পেপারে ছাপিয়ে দেয় এবং পুলিশ যখন ওয়ার্ডেনকে ধরার জন্য এসে যায় তখনই ওয়ার্ডেন সিন্দুককে খুলে দেখতে পায় ওখানে একটি বাইবেল
রয়েছে। বাইবেলকে দেখার পর সে বুঝতে পেরে যায় এন্ডি আসলে তার সাথে কি করেছে। ওখানে সে এন্ডির সমস্ত সন্দেশকে পেয়ে যায় এবং সে ওই বাইবেলের মধ্যেই একটি ছোট হাতুড়ির আকারে পেপারকে কাট থাকতেও দেখতে পায়। অর্থাৎ এন্ডি সবসময় এই হাতুড়িকে বাইবেলের মধ্যেই লুকিয়ে রাখত। তখনই ওয়ার্ডেন দেখতে পায় এখানে পুলিশ এসে গিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। এরপরে সে পাগল হয়ে গিয়ে নিজেকে গুলি মেরে দেয়। এমন ভাবে সময় আগিয়ে যেতে থাকে। এরপরে রেডের আবার পেরোলের ইন্টারভিউ শুরু হয়ে যায়। এখানে রেডকে আবার জিজ্ঞাসা করা হয় আমাদের আসলে আপনাকে কেন ছাড়া উচিত। রেড নিজের মন থেকে উত্তর দেয় এবং সে বলতে থাকে আমি জানি না আপনাদের কেন আমাকে মুক্ত করা উচিত, কারণ আমি স্বাধীনতার মানেই জানি না। আমি আসলে ভুলে গিয়েছি বাইরের জগৎ আসলে কেমন হয়ে থাকে। এই কথাকে শোনার পর ওখানকার অফিসাররা রেডের পেরোলকে অ্যাপ্রুভ করে দেয়। এরপরে রেড বাইরে গিয়ে জব করতে শুরু করে, কিন্তু সে বাইরের জগতের সাথে মানাতে পারছিল না। এই জন্যই সে বারবার মনে করতে থাকে সে কোন রকম ক্রাইম করে জেলের মধ্যে চলে যাবে এবং রেড আত্মহত্যা করার কথাও ভাবতে থাকে। কিন্তু তখনই তার মনে হয় এন্ডি আসলে তাকে একটি অ্যাড্রেস দিয়েছিল। এরপরে রেড বেরিয়ে পড়ে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য। ওখানে গিয়ে সে ওই পাথরকেও পেয়ে যায় এবং ওই পাথরকে সরিয়ে দেওয়ার পর সে একটি ডিব্বাকে দেখতে পায়। ডিব্বার মধ্যে আসলে দুটো চিঠি ছিল। একটি চিঠির মধ্যে আসলে টাকা ছিল এবং দ্বিতীয় চিঠির মধ্যে আরেকটি চিঠি ছিল। ওই চিঠির মধ্যে লেখা ছিল এন্ডি ওই জায়গার মধ্যেই অপেক্ষা করছে যে জায়গার সম্বন্ধে সে আসলে জেলের মধ্যে বলেছিল। চিঠিকে পড়ে নেওয়ার পর রেড বেরিয়ে পড়ে ওই জায়গার জন্য এবং রেড মেক্সিকো যেতে যেতে বলতে থাকে সে নিজের জীবনের দ্বিতীয় ভুল কাজ করছে। প্রথম ভুল সে একটি খুন করেছিল এবং দ্বিতীয়ত সে পেরোলের নিয়মকে উল্লঙ্ঘন করছে এবং সে শহরের বাইরে চলে যাচ্ছে। এর কিছু সময় পরে রেড পৌঁছে যায় এন্ডির কাছে এবং সে দেখতে পায় এন্ডি একটি বিচের সামনে বসে একটি বোটকে মেরামত করছে এবং এন্ডি রেডকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং এন্ডি রেডকে বলতে থাকে আশা কখনোই খারাপ জিনিস হয় না। এর সাথেই এই মুভিটি এই জায়গায় শেষ হয়ে যায়। বন্ধুরা এই মুভিটি আসলে জীবনকে কাটানোর আসল জিনিস দেখিয়ে থাকে এবং আমাদেরকে দেখিয়ে থাকে নিজেদের জীবনের মধ্যে কখনোই হার মানা উচিত নয় এবং আমাদের জীবনকে সবসময় নতুন একটি উদ্দেশ্য দেওয়া উচিত। বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।